নালন্দা বিশ্ববিদ্যালয়, যা ছিল ভারত সহ সমগ্র এশিয়ার গর্ব, যার সামনে বিশ্বের যে কোনো বড় ইউনিভার্সিটি মাথা নত করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অচেতন ক্ষমতা পেছনে কি ছিল কোনো অজানা ষড়যন্ত্রের ঘটনা? যদি থাকে তাহলে তার পেছনে গোপন সত্যটা কি? কেন এবং কিভাবে এই বিদ্যালয় ধ্বংস করা হলো? কেনই বা একজন নরপিশাচ নৃশংস তুর্কি শাসক বখতিয়ার খিলজি এই ইউনিভার্সিটি আর তার পুস্তক ভাণ্ডারকে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল? মাসের পর মাস ধরে যে জ্বলেছে সেই আগুনে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ইউনিভার্সিটির গৌরবের এমন এক ইতিহাসের সন্ধান দেব যার সম্বন্ধে আজকের প্রজন্ম খুব কমই জানে। তবে সবার আগে একে কেন ধ্বংস করা হলো তার কাহিনী বলবো, যে কথা শুনলে আপনিও চোখে জল ধরে রাখতে পারবেন না। তাহলে কাহিনীটা শুরু করা যাক। নালন্দা, যার নামের মানে জ্ঞানের ভাণ্ডার, যেখানে পড়াশোনা করত 10,000-এরও বেশি শিক্ষার্থী, আর তাদের শিক্ষাদান করার জন্য 1600-রও বেশি পণ্ডিত নিযুক্ত ছিল। একসময় বখতিয়ার খিলজি নামে এক নিষ্ঠুর শাসক, যিনি ছিলেন মূর্তি পুজোর ঘোর বিরোধী, তার শরীর খারাপ হয়। এক অজানা রোগ তার শরীরে দানা বাঁধছিল। সে বিশ্বের সমস্ত নামী হাকিম দ্বারা চিকিৎসা করায়, কিন্তু তার শরীর ঠিক হয় না। তারপর তারই এক হাকিম এক ভারতীয় চিকিৎসকের কথা জানান এবং বলেন একমাত্র তিনিই তাকে সুস্থ করতে পারবেন। ইনি ছিলেন রাহুল শ্রীবদ্রী, যিনি সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অন্যতম প্রধান ছিলেন। বখতিয়ার খিলজি প্রথমে রাজি হন না কোনো ভারতীয়র কাছে চিকিৎসা করার, তবে পরে তিনি রাহুল শ্রীবদ্রীকে ডেকে পাঠান আর বলেন তিনি তার চিকিৎসা নিতে পারেন, তবে একটি শর্তে, যে তিনি কোনো ভারতীয় ওষুধ সেবন করবেন না। রাহুল শ্রীবদ্রী তাতেই রাজি হন, আর কিছুদিন পরে তিনি একটি কোরআন নিয়ে খিলজির কাছে হাজির হন এবং বলেন আপনি প্রতিদিন এই কোরআন পড়বেন, তাহলেই আপনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমার দাবি। বখতিয়ার খিলজি একটু সন্দেহপ্রবণ হলো, তিনি নিয়মিত সেই কোরআন পড়তে লাগলেন, আর কিছুদিন পর তিনি অনুভব করতে পারলেন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তখন তিনি খোঁজ নিয়ে জানতে পারেন রাহুল শ্রীবদ্রী কোরআনের পাতায় ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। যিনি জানতেন কোরআন পড়ার সময় খিলজি পাতা উল্টাতে হাতের আঙুল মুখের জিভে ছোঁয়ান, আর এই মাধ্যমেই শরীরে ওষুধ পৌঁছায়, যার ফলে সেই ওষুধের কারণেই খিলজি সুস্থ হয়ে ওঠেন। এরপরেই খিলজি এই সত্যটা স্বীকার করতে পারেন না, যেখানে তার সকল হাকিমরা তাকে সুস্থ করতে ব্যর্থ ছিল, সেখানে একজন ভারতীয় বৈদ্য ওষুধে তিনি ঠিক হয়ে গেলেন। যার মানে তার সমস্ত হাকিমদের থেকেও বেশি জ্ঞানী এই ভারতীয় আচার্য পণ্ডিতরা, যার ফলে স্বাভাবিকভাবে খিলজির মনে ঈর্ষা জাগতে শুরু করে। নালন্দা বিশ্ববিদ্যালয় পূর্ণরূপে শান্তির প্রতীক ভগবান বুদ্ধের মতাদর্শে অনুপ্রাণিত, তাই বিদ্যালয়ের বিভিন্ন অংশে বুদ্ধের মূর্তি আর স্তূপ বানানো হয়েছিল। এখানকার প্রত্যেক পণ্ডিত প্রত্যেক বিষয়ে জ্ঞানী তো ছিলেনই, আর সমস্ত শিক্ষার্থীরা ভগবান বুদ্ধের সামনে নতমস্তক হয়ে শিক্ষা গ্রহণ করতেন। এই কথা খিলজি হজম করতে পারল না, কারণ সে মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিল, আর যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করা সে নিজের ধর্ম বলে মনে করত। আর একজন হিন্দু মূর্তি উপাসকের কাছে চিকিৎসা করে সুস্থ হওয়া তার কাছে তার ধর্মের অবমাননা বলে মনে হয়। এরপর হঠাৎ করে একদিন সকালে নালন্দার সমস্ত শান্তি খর্ব করে দিয়ে খিলজি তার সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়, আর সেখান থেকে বেরোনোর সমস্ত দরজা বন্ধ করে দেয়। তারপর শুরু হয় নৃশংস ধ্বংসলীলা, যা ভাষায় প্রকাশ করা যায় না। আচার্যগুরু, পণ্ডিত ও বিশ্বের সব প্রান্ত থেকে আসা শিক্ষার্থীর রক্তে বিদ্যালয়ের মাটি লাল হয়ে ওঠে। হাজার শিক্ষককে মুহূর্তের মধ্যে মেরে ফেলা হয়। শান্তির পূজারী অস্ত্রহীন অসহায় মানুষগুলোকে খিলজির মূর্তি পুজোর বিরোধী মানসিকতা মেরে ফেলল। সেখান থেকে কিছু আচার্য অতি কষ্টে পালাতে সক্ষম হয় এবং তারা কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি লুকিয়ে নিয়ে তিব্বতের দিকে পালায়, আর পরবর্তী পর্যায়ে সেই পাণ্ডুলিপির সাহায্যে তিব্বতে বৌদ্ধ ধর্ম এবং শান্তির প্রসার হয়। 10,000 শিক্ষার্থীর সাথে সমস্ত আচার্য এবং পণ্ডিতকে এই কারণে মেরে ফেলা হয় কারণ তারা মূর্তির পূজারী ছিল। মূর্তিতে তারা আস্থা রাখত, মূর্তিতে যারা বিশ্বাস করত, তাই সেই মূর্তির পূজারীদের মূর্তি পূজার শাস্তি দেওয়া হয়, যে ঘৃণ্য বর্বরতা নালন্দা সহ সারা বিশ্ব কখনো কল্পনা করতে পারেনি। তবে আরও একটি কারণ বলা হয় যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কোরআন খুঁজছিলেন এবং তিনি তা খুঁজে পাননি। নালন্দা বিশ্ববিদ্যালয়, যে ছিল শান্তির প্রতীক, যখন সকল মূর্তির পূজারীদের হত্যালীলা সাঙ্গ হলো, তখন খিলজি আদেশ দিল সমস্ত বিদ্যালয়টিকে আগুন দিয়ে জ্বালিয়ে সবকিছু তছনছ করে দিতে। সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আর্তনাদ কারোর কানে পৌঁছালো না, কারণ সেই সময় সেখানে শুধুমাত্র মূর্তি পূজারীদের ধ্বংসকারীরা বাদে আর কেউ উপস্থিত ছিল না। নিস্তব্ধ নীরব হয়ে সে জ্বলতে থাকলো। সবচেয়ে বেশি আঘাত লাগলো যখন এখানকার লাইব্রেরিতে আগুন লাগানো হলো। এই লাইব্রেরিতে ভারতের ভবিষ্যৎ জ্বলতে থাকলো। 3 মাস ধরে যে লাইব্রেরি চলতে থাকলো, যার তাপ সারা ভারতবর্ষের ভবিষ্যৎ নিমেষে শেষ করে দিল। ধ্বংসের পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি ছিল?
আপনি যদি কোনোদিন ব্যাংকে গিয়ে দেখেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তাহলে আপনিও পাগল হয়ে যাবেন। সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, কারণ গ্রন্থাগারটি ছিল নালন্দার মূলধন এবং শিক্ষক ও ছাত্রদের পুল ছিল তার ব্যাংক। যখন নালন্দা তার লাইব্রেরি হারিয়েছিল, তখন এর ব্যাংক ভেঙে পড়েছিল এবং আর কখনো ওঠেনি। পুরোপুরি ধ্বংস হওয়ার পর যেটুকু ধ্বংসাবশেষ বাকি ছিল, পরবর্তীতে তার ধুলোমাটি ঢেকে দিল, আর যার সাথে ভারতের ভবিষ্যৎ অন্ধকারের গভীরে হারিয়ে গেল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ কিভাবে পুনরুদ্ধার করা হলো? 19বিংশ শতকে একজন ইংরেজ পর্যটক এক চাইনিজ পর্যটকের লেখা ডায়েরি আবিষ্কার করলো, যেখানে নালন্দার বিষয়ে কিছু লেখা ছিল। একদিন সেই ইংরেজ ডায়েরিতে লেখা সেই ঠিকানায় এসে পৌঁছালো, কিন্তু সেখানে সে কোনো প্রমাণ পেল না আর ফিরে যাওয়ার পথ ধরল। আচমকা চলতে গিয়ে সে এক পুরনো অবশেষে হোঁচট খেল। সে হাত দিয়ে সামান্য মাটি খুঁড়ে দেখল, আর সেখানে তার মাটির নিচে একটা পুরনো ইটের দেয়ালের অনুভূতি হলো। তার কিছুদিন পর সে সেখানে খনন করে নালন্দার ধ্বংসস্তূপকে সারা বিশ্বের সামনে নিয়ে আসে। সেই চাইনিজ পর্যটকের লেখা অনুযায়ী এখানে প্রায় 108টি বিষয় পড়ানো হতো। যেহেতু বিশ্বের সব প্রান্ত থেকে বিদ্যার্থী এখানে আসতো, তাই এখানে আলাদা আলাদা ভাষায় পড়াশোনার ব্যবস্থা ছিল। 100টারও বেশি ঘর ছিল এখানে, আর প্রত্যেক ঘরে একটি করে কুয়ো ছিল। এমনকি এখানে পড়াশোনার, প্রার্থনার আর থাকার জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা ছিল। আর প্রত্যেকটা ঘরে আলোর ব্যবস্থা করা ছিল সেই সময় যখন পৃথিবীতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছিল না, তাই সেখানে প্রদীপ রাখার আলাদা ব্যবস্থা করে দেওয়া ছিল। তবে সব বিদ্যার্থীর এখানে সুযোগ হতো না। গড় প্রতি 10 জনের মধ্যে কেবলমাত্র 3 জনই সুযোগ পেত। অর্থাৎ যে বিদ্যার্থী এখানে পড়াশোনা আশা নিয়ে আসতো, তাদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো, আর তারপরেই তাদের নির্বাচন করা হতো। নালন্দার পরিধি ছিল 10 কিলোমিটার লম্বায় আর 5 কিলোমিটার চওড়ায়, যে কারণে আজ ওই বিশ্বে এর সমকক্ষ কেউ নেই। 19বিংশ শতকে শুধুমাত্র এর 5% অংশই খনন করা সম্ভব হয়েছিল। তারপর এর খনন বন্ধ করে দেওয়া হয়। এরপরে 2016 সালে তৎকালীন ভারতীয় সরকারের উদ্যোগে আবার খনন কাজ শুরু করা হয়। ইউনেস্কোর মাধ্যমে এরপর নালন্দাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়। তাই এখন এর খনন আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনেস্কোর হাতে। এবার আসি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাণের কাহিনীতে। এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণের পেছনে বরাবরই 3 বংশের নাম সবার আগে উল্লেখ করা হয়: পাল বংশ, হর্ষ বংশ আর গুপ্ত বংশ। মূলত 3 জন রাজা মিলে তৈরি করেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। সবার প্রথম ছিল মগধের রাজা কুমারগুপ্ত। রাজা কুমারগুপ্তের রাজধানী নালন্দা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত রাজগিরে ছিল। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেছিলেন আজ থেকে 1600 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। এরপর কনৌজের রাজা হর্ষবর্ধন এই বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি ঘটান। তিনি আরও কিছু স্থাপনা করেন খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, আর সেই সময় নালন্দা খ্যাতি অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে। 3 নম্বর রাজা ছিল বাংলার রাজা দেবপাল রানা, যিনি খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে এখানে এসে অভিভূত হয়ে যান এবং তিনি এই স্থাপত্যের আরও বিস্তার করেন। এখানে ছাত্রদের থাকার জন্য 300টি কক্ষ বানানো হয়, আর এখানে ছাত্রসংঘের মাধ্যমে সহবন্টন ব্যবস্থাও চালু করা হয়। এটাই বিশ্বের প্রথম আবাস বিশ্ববিদ্যালয় ছিল। আর এখানে 3 শ্রেণীর আচার্য ছিল, যারা নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীতে বিভক্ত ছিল। নালন্দার আচার্যের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল নাগার্জুনা, বুদ্ধপালিতা, চন্দ্রপাল, ধর্মপাল, গুণমতী, পশ্চিমমতী ও শিলভদ্র। সেই সময় বিদ্যালয়ের প্রধান ছিলেন শিলভদ্র, যিনি ছিলেন একজন মহান আচার্য, একজন শিক্ষক এবং একজন জ্ঞানী মানুষ। এখানে প্রতিভাশালী ছাত্ররাই প্রবেশ করতে পারত, যে কারণে এখানে প্রবেশের পরীক্ষা খুব কঠিন করা হতো, যেখানে তাদের পরীক্ষার 3টি ধাপ অতিক্রম করতে হতো, যেটা সেই সময় সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম দৃষ্টান্ত ছিল। যেখানে আচার, ব্যবহার, নিয়ম নীতি সুস্থভাবে পালন করা অতি আবশ্যক ছিল। বেদ বেদান্তও পড়ানো হতো। অঙ্ক, শল্যবিদ্যা, জ্যোতিষচর্চা, যোগব্যায়াম, চিকিৎসা শাস্ত্র পাঠ্যক্রমের মধ্যে ছিল। ছাত্রদের এখানে অর্থনৈতিক কোনো সমস্যা হতো না। তাদের কাছ থেকে শিক্ষা, থাকা, খাদ্য, বস্ত্রের জন্য কোনোরূপ মূল্য নেওয়া হতো না, কারণ রাজ্যের থেকে বিদ্যালয়কে 200টি গ্রাম দান করা হয়েছিল, যার থেকে প্রাপ্ত আয় থেকে তাদের সমস্ত খরচা চলত। বর্তমানে বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে একটি সংগ্রহশালা বানানো হয়েছে, যাতে নালন্দার খোদাই থেকে প্রাপ্ত অবশেষ রাখা আছে, যেখানে ভগবান বুদ্ধের অনেক মূর্তির মধ্যে টেরাকোটার কাজের বেশ কিছু মূর্তি রাখা আছে। এছাড়া এখানে তামার বাসন, পাথরে লেখা লিপি, কিছু মুদ্রা আর খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীতে কিছু আগুনে পুড়ে যাওয়া চালের দানা রাখা আছে। নালন্দার পুস্তক সংগ্রহশালায় 3টি আলাদা আলাদা ভবন ছিল, যাদের নাম ছিল রত্নদাদি, রত্নসাগর আর রত্নীরাজক, আর সম্পূর্ণ পুস্তকালয়কে ধর্মগঞ্জ বলা হতো।
খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীতে যখন খিলজি এই বিশ্ববিখ্যাত সংগ্রহশালা জ্বালিয়ে দেয়, তখন তা 3 মাস ধরে ধীরে ধীরে চলতে থাকে। কারণ সেই লাইব্রেরিটি ছিল 9 তলা, যেখানে 90 লাখেরও বেশি বই আর পাণ্ডুলিপি ছিল। তবে আজকের মতো সেই সময় কাগজ ছিল না, বেশিরভাগ পাণ্ডুলিপি আর গবেষণা তাম্রপত্রের উপর খোদাই করে লেখা হতো। নালন্দা সেই লাইব্রেরি থেকে কি হারিয়েছি তা আমরা এখন বুঝতে পারবো না। হাজার বছরের গবেষণা, লক্ষ লক্ষ পাণ্ডুলিপি যা আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয়। এরকমই বাংলার বুক থেকে হারিয়ে গেছে চন্দ্রকেতুগড়, যার গৌরবের কথা আমাদের এই ভিডিওতে রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এবার আমি বলি এখানে আসবেন কিভাবে। নালন্দা বিহারের 38টি জেলার মধ্যে একটি, যা প্রথমে পাটনা জেলার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1972 সালে একে পাটনা থেকে আলাদা করে এক স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। নালন্দায় আসতে গেলে আপনি বিমানপথে, রেলপথে আর সড়কপথে আসতে পারেন। এখানে সবচেয়ে কাছের এয়ারপোর্ট পাটনার জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্ট, যা নালন্দা থেকে 79 কিলোমিটার দূরে অবস্থিত। আর রেলপথে আসতে চাইলে রাজগীর যাওয়ার যে কোনো ট্রেন ধরতে পারেন, কারণ রাজগীর যাওয়ার সমস্ত গাড়ি নালন্দার উপর দিয়ে যায়। এখানে নালন্দা নামে রেল স্টেশন আছে। নালন্দা ন্যাশনাল হাইওয়ে 31, ন্যাশনাল হাইওয়ে 20 আর ন্যাশনাল হাইওয়ে 120 অন্তর্ভুক্ত, যার ফলে সড়কপথে বিহার আর ভারতের অন্যান্য জায়গার সাথে খুব ভালোভাবে যুক্ত। এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার মনে একটা প্রতিক্রিয়া তো অবশ্যই হচ্ছে। তাহলে আমাকে চটজলদি কমেন্ট করে জানান, আর ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিন, যাতে করে আমাদের ভারতবর্ষ তথা নালন্দার গৌরবময় ইতিহাস যে যুগ যুগ ধরে সারা বিশ্বকে আলোকিত করেছে সেটা সবাই জানতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।